Assalamu alaikum, my dear students. How are you? I hope, inshallah, everyone is healthy, well, and fit. So, welcome to my online class. Now, I am Alam sir going to present math class of class 5. আমরা গতদিন ক্লাস নিয়েছিলাম প্রশ্নধারার 3 নম্বরে যে প্রশ্ন থাকবে লসাগু গসাগু থেকে কাঠামোবদ্ধ গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। তো আজকে আমরা চলে যাব প্রশ্নধারা 4-এর 4-এ থাকবে সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা। তো সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার সংক্ষিপ্ত প্রশ্নে আজকে আমরা চলে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিব সংক্ষিপ্ত প্রশ্নে কি রয়েছে। তো চলো সবাই মনোযোগ দিয়ে দেখে নিই আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের জন্য। তো এই ক্লাসটা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে দেখব এবং প্রয়োজনীয় নোট নিয়ে নিব। যে সকল নোট দরকার হয় সেখানে নোট নিব। কোনো আস্কিং থাকলে অবশ্যই তোমরা আমার সাথে আমাকে প্রশ্ন করবে এবং আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। তো চলে যাই আজকের ক্লাসে। দেখি আজকের ক্লাসে কি রয়েছে। প্রথমেই রয়েছে আমাদের ভগ্নাংশ কি, ভগ্নাংশ কি, তারপরে রয়েছে ভগ্নাংশ কত প্রকার, তারপরে রয়েছে ভগ্নাংশের অংশ কয়টি ও কী কী, তারপরে 5 নম্বরে রয়েছে 4 নম্বরে রয়েছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, 5 নম্বরে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, 6 নম্বরে রয়েছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তো চলো আমরা প্রথম এই 6টি প্রশ্নের সমাধান দেখে নিই। খেয়াল করো, এখানে রয়েছে প্রথম প্রশ্নটা ছিল আমাদের হলো ভগ্নাংশ কি, ভগ্নাংশ কি সেটার। তো এখানে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে কোনো পূর্ণ সংখ্যার অংশ বিশেষকে ভগ্নাংশ বলা হয়। পূর্ণ সংখ্যা বা পূর্ণ বিষয়ের অংশ বিশেষকে ভগ্নাংশ বলা হয়। 2 নম্বর প্রশ্নে ছিল ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। মূলত ভগ্নাংশ 2 প্রকার। তোমরা এভাবেও লিখতে পারো ভগ্নাংশ 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তারপর 3 নম্বরে প্রশ্ন রয়েছে ভগ্নাংশের অংশ কয়টি ও কী কী। ভগ্নাংশের অংশ হলো কয়টি? 2টি, হর ও লব। তারপরে 4 নম্বর প্রশ্ন বলেছে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর বড় ও লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। লব থাকে কোথায়? উপরে। হর থাকে কোথায়? নিচে। তো বলছে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের হর বড় অর্থাৎ নিচের যে সংখ্যা থাকে সেটা বড় থাকে এবং লব ছোট অর্থাৎ উপরের সংখ্যাটি ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 2-এর 1 অংশ, 2-এর 1 অংশ একটি প্রকৃত ভগ্নাংশ। তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। 5 নম্বর প্রশ্নে দেখো রয়েছে যে ভগ্নাংশের হর ছোট ও 5 নম্বর প্রশ্নে আমরা বলেছি হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের কি বলেছে? যে ভগ্নাংশের হর ছোট ও লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3-এর 5 অংশ, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, হর ছোট। এটা কেন অপ্রকৃত ভগ্নাংশ সেটা আমি এর আগের ভগ্নাংশের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে বলেছিলাম যে এজন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, কাজেই এটা এর অবস্থান ধরে রাখতে পারে না বা স্বরূপ ধরে রাখতে পারে না বলে এটা মূলত অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে হর ছোট এবং লব বড় হলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে 6 নম্বর প্রশ্নে রয়েছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন এখানে দেওয়া আছে 1 সমস্ত 3-এর 2 অংশ বা 1 পূর্ণ 3-এর 2 অংশ। এই একটা হলো পূর্ণ সংখ্যা এবং তারপরে যেটা আছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই জন্য পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ মিলিতভাবে এই ভগ্নাংশটা গঠন করেছে বলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। তারপরে 7 নম্বরে রয়েছে যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট। প্রকৃত ভগ্নাংশ সবসময় অপ্রকৃত ভগ্নাংশ থেকে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ সবসময় ছোট হয়, অপ্রকৃত ভগ্নাংশ জানিয়ে যে বড় হয়। যেমন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যাই আছে এর সাথে, তাহলে এটা তো নিঃসন্দেহে বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশ সবসময়ই অপ্রকৃত ভগ্নাংশ থেকে ছোট হয়। তারপর 8 নম্বরের প্রশ্নে রয়েছে ভগ্নাংশ কিভাবে লিখতে হয়। হর লিখে তার উপরে এরকম একটা দাগ দিয়ে, অর্থাৎ এটাকে ভগ্নাংশের চিহ্ন বলতে পারি আমরা, এই ভগ্নাংশের দাগটা দিয়ে ভগ্নাংশের দাগ দিয়ে তার উপরে কি করতে হবে? লব লিখতে হয়। তাহলে ভগ্নাংশ কিভাবে লিখতে হয়? হর লিখতে হয়, তার উপরে একটা ছোট্ট দাগ দিতে হয় সংখ্যার উপরে, তার উপরে দাগের উপরে লিখতে হয় লব।
এভাবে ভগ্নাংশ লিখতে হয়। তারপরে 9 নম্বর প্রশ্নে রয়েছে হলো ছোট ও বড় ভগ্নাংশ চেনার উপায় লিখো। 9 নম্বরে দেখো ছোট ও বড় ভগ্নাংশ চেনার উপায়। তো ছোট ভগ্নাংশ কত ধরনের আমরা দেখতে পারি, কখনো কখনো একই হর হয়, কখনো কখনো একই লব হয়, এরকম ভগ্নাংশ আমরা দেখতে পারি। তাহলে ছোট বড় ভগ্নাংশ কিভাবে আমরা চিনব, এটা এই ক্লাসগুলো আমি করেছি এবং তোমরা আগে ভগ্নাংশ সম্পর্কিত যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো রিভিউ করলে ওখানে এই সকল প্রশ্নের উত্তর অত্যন্ত চমৎকারভাবে উদাহরণের মাধ্যমে আমি দিয়েছি। তোমরা ক্লাসগুলো আবার রিভিউ করে দেখতে পারো। তো এখানে বলেছি হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ। হর যদি একই হয়, অর্থাৎ নিচের সংখ্যাগুলো যদি একই হয় আর উপরের সংখ্যাগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে যেটি বড় সংখ্যা সেটি হর যেহেতু এক, উপরের লব যেটি বড় সেটি বড় ভগ্নাংশ। আবার লব একই হলে, যদি লব একই হয় সেই ক্ষেত্রে ছোট বড় ভগ্নাংশ কিভাবে চিনব, লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেটি হলো বড় ভগ্নাংশ। লব যদি একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেটি হলো বড় ভগ্নাংশ। তারপরে 10 নম্বরে রয়েছে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কি বা লঘিষ্ঠ রূপে প্রকাশের নিয়ম কি। তো ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কি, লঘিষ্ঠ কথাটার অর্থ হলো, এখানে দেখি কি বলেছে, ভগ্নাংশের লঘিষ্ঠ কথাটার অর্থ কি, লঘিষ্ঠ কথার অর্থ হলো ছোট। তো কোনো ভগ্নাংশকে ছোট করতে হয় কিভাবে, যখন আমরা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করব তখন ছোট হয়ে যায়, কোনো কিছুকে ভাগ করলেই সেটা ছোট হয়ে যায়, এটা আমরা জানি। তো এখানে কি বলেছে, ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তাই হলো প্রথম ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। যেমন এখানে একটা ভগ্নাংশের এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখো এখানে দেওয়া আছে 15/10, এটার লঘিষ্ঠ রূপ, অর্থাৎ এটাকে 5 দিয়ে, নিচের হরকে 5 দিয়ে ভাগ করা যায়, উপরের লবকেও 5 দিয়ে ভাগ করা যায়। হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে 3 × 5 = 15, আর হলো 5 × 2 = 10, 3/10, অর্থাৎ 15-এর 10-এর লঘিষ্ঠ রূপটা কত, লঘিষ্ঠ রূপ হলো ছোট রূপটা হলো 3-এর 2 অংশ। যদিও আনুপাতিকভাবে, অর্থাৎ এই দুটি ভগ্নাংশ পরস্পর সমান, এটি এবং এটির মান সমান, কিন্তু এটা দেখা যাচ্ছে যে সংখ্যার দিক থেকে দেখা যাচ্ছে এটার চেয়ে এটা ছোট, অর্থাৎ লঘিষ্ঠ রূপ, এটা লঘিষ্ঠ রূপে ছোট রূপে প্রকাশ করা হয়েছে। তো তারপরে রয়েছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে রয়েছে সমতুল ভগ্নাংশ বলতে কী বোঝো। সমতুল ভগ্নাংশ, দুটি ভগ্নাংশ যখন তুলনামূলকভাবে সমান হয় তাকে সমতুল ভগ্নাংশ বলে। সমতুল কথাটার অর্থই হলো তুলনামূলক সমান। সমতুল কথাটার অর্থ হলো তুলনামূলক সমান। তো দুটি ভগ্নাংশ যখন তুলনামূলক সমান হয় তখন তাকে সমতুল ভগ্নাংশ বলে। ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। চলে গেল 11 নম্বর। এবার চলো আমরা 12 নম্বর প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্নে রয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে, এখানে রয়েছে, খেয়াল করো, এখানে রয়েছে হলো যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ একাধিক ভগ্নাংশের হর যখন একই হয় তখন তাকে একই হর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। একাধিক ভগ্নাংশের হর যখন একই হবে, একাধিক ভগ্নাংশের হর যখন একই হবে বা সমান হবে তখন আমরা তাকে সাধারণ হর বিশিষ্ট বা একই হর বিশিষ্ট অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে পারি। তারপরে 13 নম্বর প্রশ্নে বলেছে যে সাধারণ হর একই হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি। এটা আমরা ওখানে ক্লাসে শিখিয়েছিলাম, এখানেও আমি দিয়ে দিয়েছি যে সমহর সাধারণ হর বা একই হর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম। বলছে 1 নম্বর কতে বলেছে হরগুলোর লসাগু করতে হবে, হরগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে। খতে বলেছে যে লসাগুকে প্রতিটি সংখ্যা দ্বারা, প্রতিটি হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম হরগুলোর লসাগু করব, লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফলকে ওই ভগ্নাংশের হর এবং লব দ্বারা গুণ করব। এই তিনটি ধাপে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে পারি। তারপরে বলেছে 14 নম্বরে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার নিয়ম কি। সমহর করার নিয়মও যা, যোগ বিয়োগ করার নিয়মও তাই। শুধুমাত্র যোগগুলো লবের যোগ হয়ে যায়, আর হরের লবের যোগ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে বিয়োগ হয়। আর ধারা বা ধাপ
একই। তো চলো দেখি এখানে কি কি লিখেছি। লিখেছি ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ভগ্নাংশগুলোকে কি করতে হবে? ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। খতে বলেছি সমহরকে হর হিসাবে লিখতে হবে উত্তরে, অর্থাৎ যখন আমরা যোগ বা বিয়োগ করব সেই যোগ বা বিয়োগ ফলে এই সমহর করেছি যে সেই সমহরকে হর হিসাবে লিখব। তারপরে লবগুলো যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব। প্রথম আমরা সমহর করব, তারপরে দ্বিতীয় ধাপে এসে সমহর থেকে সমহর যত হয়েছে আমরা হর আকারে সেটা লিখব এবং লবগুলো যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। একই রকম ধারা এবং খুব সহজ। এটা আমি তোমাদের ভগ্নাংশের ক্লাসে খুব চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ক্লাসগুলো প্রয়োজন হলে আবার দেখে নিও। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্নে রয়েছে ভগ্নাংশ অর্থ কী? ভগ্নাংশ অর্থ হলো ভাঙা অংশ বা ভাগের অংশ। ভগ্নাংশ শব্দের অর্থ ভাঙা অংশ বা ভাগের অংশ। 16 নম্বর প্রশ্নে রয়েছে কি? 16 নম্বর প্রশ্নে রয়েছে সাধারণ ভগ্নাংশ কত প্রকার। এই যে ওখানে বলেছিল ভগ্নাংশ কত প্রকার, এখানে বলেছে সাধারণ ভগ্নাংশ কত প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, যথা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তারপরে 17 নম্বর প্রশ্নে বলেছে প্রকৃত, এখানে দেখো রয়েছে প্রকৃত 5, এখানে এই প্রকৃত শব্দটা কেটে দাও। ভগ্নাংশ কাকে বলে? তো ভগ্নাংশ কাকে বলে আমরা এটার উত্তরটা আগেই করেছিলাম যে যে কোনো পূর্ণ সংখ্যা বা বিষয়ের অংশবিশেষকে ভগ্নাংশ বলা হয়। তারপরে বলেছে যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, সেটার উত্তর আমরা আগে দিয়েছি। 19 নম্বরে বলেছে মিশ্র ভগ্নাংশের অংশ কয়টি? মিশ্র ভগ্নাংশের অংশ কয়টি? মিশ্র ভগ্নাংশের অংশ হলো কয়টি পড়েছি? একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ, 2টি অংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের অংশ কয়টি? 2টি। কি কি? একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ দ্বারা মিশ্র ভগ্নাংশ গঠিত হয়, অর্থাৎ মিশ্র ভগ্নাংশের অংশ হলো 2টি। তারপরে রয়েছে 20 নম্বরে দেখো বলেছে হর যদি একই হয় লব ছোট হলে ভগ্নাংশটি কত হবে? হর যদি একই হয় লব ছোট হলে ভগ্নাংশটি কি? হর যদি একই হয় আর লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশটি ছোট, অর্থাৎ হর একই হলে লব ছোট হলে ভগ্নাংশটি ছোট। হর যদি একই হয় লব বড় হলে ভগ্নাংশটি কি? হর যদি একই হয় লব বড় হলে ভগ্নাংশটি বড়। তারপরে বলেছে লব যদি একই হয় হর ছোট হলে ভগ্নাংশটি বড়, সম্পূর্ণ বিপরীত। তারপরে বলেছে যে লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশটি কি হয়, অর্থাৎ লব যদি একই হয় তাহলে হর বড় হলে ভগ্নাংশটি কি হবে? লব যদি একই হয় তাহলে হর বড় হলে ভগ্নাংশটি ছোট। এগুলো আমরা করেছি এবং এগুলো জেনে নিলাম। এবার আমরা 24 নম্বর প্রশ্নের উত্তর জেনে নেব। 24 নম্বরে বলেছে সমতুল কথাটার অর্থ কী? এখানে 24 নম্বরে দেখো রয়েছে সমতুল কথাটির অর্থ হলো তুলনামূলক সমান। 25 নম্বরে রয়েছে সাধারণ হর বলতে কী বোঝো? সাধারণ হর হলো সকল ভগ্নাংশের হর সমান বা একই হওয়া। তারপরে 26 নম্বরে রয়েছে সমহরের অপর নাম কি? সমহরের অপর নাম হলো সাধারণ হর বা একই হর। তারপরে 27 নম্বর প্রশ্নে রয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার ধাপ কয়টি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার ধাপ হলো 3টি, আমরা আগেই এগুলো জেনেছি। তারপরে 28 নম্বর প্রশ্নে বলেছে কি? বলেছে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বলতে কি বোঝো? বলেছে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট। একই মান সম্পন্ন দুটি ভগ্নাংশের মধ্যে সংখ্যাগত ছোট সংখ্যার ভগ্নাংশই হলো ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। কিভাবে করা যায়? হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে, এটাও আগে চলে গিয়েছে। এবার 29 নম্বর প্রশ্নে আছে কি? একাধিক ভগ্নাংশ তুলনার ক্ষেত্রে কোন প্রতীক ব্যবহার করা হয়? একাধিক ভগ্নাংশ তুলনার ক্ষেত্রে সম্পর্ক প্রতীক ব্যবহার করা হয়। তারপরে 30 নম্বরে বলেছে যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে কি বলে? একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। একের চেয়ে বড় ভগ্নাংশকে কি বলে? একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এরপরে 32 নম্বরে রয়েছে যে কোন ভগ্নাংশটি ছোট। এখানে দেখো যে 2টি ভগ্নাংশ দেওয়া নাই 32 নম্বরে, তোমরা এখানে 32 নম্বর এই যে 32 নম্বর অঙ্কটা রয়েছে, এই 32 নম্বরের অঙ্কটা তোমরা এখানে এই ভগ্নাংশ 2টি বসিয়ে নেবে। এখানে ভগ্নাংশ হলো 2-এর 1 আর হলো 2-এর 3। তো এই 2টা ভগ্নাংশ রয়েছে, এখানে বলছে কোন ভগ্নাংশটি ছোট।
তো এখানে আমরা জেনে নিব কোন ভগ্নাংশটি ছোট। অবশ্যই এখানে কোন ভগ্নাংশটি 2 অংশ ভগ্নাংশটি ছোট। 33 নম্বরের একটা গাণিতিক সমস্যা রয়েছে যে 8-3 অংশ এবং 16-6 অংশ, 8-3 অংশ যোগ 16-6 অংশ যোগ করলে কত হবে। তাহলে উত্তর কত হয়েছে? উত্তর হয়েছে হলো 4/3 অংশ। এখানে দেখো আমি করে দিয়েছি, তোমরা এটা এখান থেকে দেখে বুঝতে পারবে সহজেই। তারপরে কি বলেছিল? তারপরে বলেছে 34 নম্বরে 7/5 সমতুল ভগ্নাংশ কোনটি? 7/5 এখানে দেখো 7/5 অংশের সমতুল ভগ্নাংশ হলো 14, অর্থাৎ 2 দ্বারা গুণ করেছি, সমতুল ভগ্নাংশ হয়ে গেছে এটা। কারণ এটা তো আর ভাগ করা যায় না একই সংখ্যা দ্বারা, কাজেই গুণ করে আমাকে সমতুল অনেক ভগ্নাংশ আমি বের করতে পারি। তাহলে 14/10। তারপরে কি বলেছে? 35 নম্বরে বলেছে 3/2 এর লঘিষ্ঠ রূপ কোনটি? 3/2 এর লঘিষ্ঠ রূপ, লঘিষ্ঠ মানে গরিষ্ঠ রূপ, দুঃখিত, গরিষ্ঠ মানে হলো বড় রূপ করতে হলেই গুণ করতে হবে। তাহলে এটা 2 দ্বারা গুণ করেছি, 2 দুগুণে 4 হয়েছে, আর 3 দুগুণে 6 হয়েছে, অর্থাৎ 6/4। তারপরে 33 নম্বরে বলেছিল 36 নম্বরে বলেছে যে 8/3 অংশ বিয়োগ 8/1 অংশ সমান কত হবে। তো 8/3 অংশ আর এটা বিয়োগ করাই দরকার হয় না, যে 8/3 অংশ আর হলো কত আছে 8/1 অংশ, এটা যেহেতু হর একই আছে অতএব একটা সমহর আছে, আমরা একটা হর নিয়ে নিব, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। তাহলে 8/2 অংশ, 8/2 অংশকে আমরা আবার লঘিষ্ঠ রূপ করে দিয়েছি, 4 দ্বারা ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করলে এখানে কত হয়? 4 দিয়ে ভাগ করলে 4 না 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে হয় 4, 2 দিয়ে ভাগ করলে হয় 1, অর্থাৎ 4/1 অংশ। তাহলে উত্তর হলো 4/1 অংশ। তারপরে 37 নম্বরে রয়েছে যে 201 এবং 201/20কে কী করতে হবে? মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ যখন আমরা করব তখন অবশ্যই আমরা এভাবে ভাগ করে নিব। এখানে খেয়াল করো, ভাগ করেছি আমরা 20 দিয়ে 201কে ভাগ করেছি, অবশিষ্টটা লব হয়ে যাবে এবং 20 যে হর 20 আছে 20 থাকবে। এটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে 10/1/20 বা 10 সমস্ত 20/1 অংশ। তারপরে আমাদের পরে একটা রয়েছে যে 36/24কে মিশ্র লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। এই মিশ্র শব্দটা কেটে দাও এখান থেকে, এই মিশ্র শব্দটা ভুল করে এখানে চলে এসেছে। এখানে 36/24 অংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, ছোট আকারে প্রকাশ করতে হবে। তো এটার ছোট আকারে প্রকাশ করলে দেখো কত হয়। ছোট আকারে প্রকাশ করেছি 36/24, এটাকে 2 দিয়ে ভাগ করেছি, 18 হয়েছে, 18/12 হয়েছে। তারপরে আবার এটাকেও ভাগ করা যায়, কত দ্বারা ভাগ করা যায়? এটাকে আবার 2 দ্বারা ভাগ করেছি, 9 হয়েছে, আর উপরে 6 হয়েছে, অর্থাৎ 9/6 অংশ, আবার 3/2 অংশ। এই সবগুলোই কিন্তু এই 36/24 অংশের এই 3টাই লঘিষ্ঠ রূপ, যে কোনো একটা লঘিষ্ঠ রূপ লিখলেই হবে। তো এই শেষ হয়ে গেল আমাদের আজকের সংক্ষিপ্ত যে প্রশ্ন ছিল, সেই সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা শেষ হয়ে গেল। তোমরা এই ক্লাসটি যখন দেখবে তখন দেখবে যে ইউটিউবে যারা ক্লাস দেখবে তারা দেখবে যে এই ডান পাশের নিচের অংশে সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল লেখা, এটা টাচ করবে এবং বেল আইকনটি টাচ করবে। এতে করে কি হবে যে তুমি পরবর্তীতে সকল ক্লাস, আমি ক্লাস দেওয়া মাত্রই তুমি একটা নোটিফিকেশান পেয়ে যাবে এবং একটা রিং হবে, তুমি বুঝতে পারবে যে ক্লাস এসেছে। তোমার ক্লাসগুলো তাৎক্ষণিকভাবে তুমি দেখে নিতে পারবে। ক্লাস দেখে নেওয়ার ক্ষেত্রে তোমার জন্য এটা অনেক সুবিধা হবে। তো সকলেই ভালো থাকো, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে, যাতে অন্য স্টুডেন্টরা এই ক্লাসগুলো দেখতে পায়। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।